সুপ্রিয় দর্শক বন্ধুরা, তুয়ারেগদের নিজস্ব আইন, শিল্পকলা এবং জীবনধারা রয়েছে। তবে তাদের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ দিক হল নীল রং, কারণ তারা গভীর নীল রঙের ইন্ডিগো রঞ্জক দিয়ে রাঙানো কাপড় পরিধান করে এবং সাহারায় পানি সোনার চেয়েও দামি হওয়ায় তাদের এই কাপড় খুব একটা ধোয়া হয় না, যার ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে ইন্ডিগো রং ধীরে ধীরে তাদের ত্বকে মিশে গিয়ে তাদের হাত, মুখ এবং পুরো শরীরে এক মায়াবী নীল আভা তৈরি করে। অর্থাৎ তারা কেবল নীল পোশাকই পরে না, বরং সময়ের সাথে সাথে তারা নিজেরাই সাহারার নীল মানুষে পরিণত হয়। আর এই তুয়ারেগ সমাজের নারীরাই মূলত পরিবারের ঘর, গবাদি পশু এবং সমস্ত মূল্যবান সম্পদের মালিক হয়ে থাকেন। তুয়ারেগ সমাজের নারীই পরিবারের ঘর, গবাদি পশু এবং সমস্ত মূল্যবান সম্পদের মালিক হয়ে থাকেন। তাই সেখানে বিবাহ বিচ্ছেদের ঘটনা খুব স্বাভাবিক এবং নাটকীয়তাহীন, যেখানে বিচ্ছেদের পর পুরুষ ব্যক্তিটি কেবল তার একটি উট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ সমাজের নিয়ম অনুযায়ী ঘরটি নারীর একান্তই নিজস্ব সম্পত্তি। ফলে স্ত্রী যখন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়, সে তার সব গুছিয়ে নিয়ে চলে যায় এবং পুরুষটিকে গাছের নিচে আশ্রয় নিতে হয়, যার পর ওই নারী পুরো গোত্রকে জানিয়ে দেওয়ার জন্য একটি উৎসবের আয়োজন করেন যে তিনি এখন নতুন সম্পর্কের জন্য প্রস্তুত এবং সমস্ত ক্ষমতা ও নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। এমনকি বিয়ের আগেও তুয়ারেগ নারীরা তাদের পছন্দের সঙ্গী নির্বাচনের পূর্ণ স্বাধীনতা ভোগ করেন। তুয়ারেগ নারীরা বিয়ের আগে সম্মান না হারিয়েই পছন্দের সঙ্গী নির্বাচনের পূর্ণ স্বাধীনতা ভোগ করেন, যেখানে একমাত্র নিয়ম হল সূর্যোদয়ের আগেই অতিথিকে তাঁবু ত্যাগ করতে হয়। এছাড়া তুয়ারেগ নারীরা তাদের মুখমণ্ডল ঢেকে রাখেন না, বরং পুরুষরাই পর্দা ব্যবহার করেন। তাই সাহারার বুকে পুরুষরা যেখানে রহস্যময়, সেখানে নারীরা মুক্ত, আত্মবিশ্বাসী এবং তাদের মুখমণ্ডল সুন্দর অলঙ্করণে সজ্জিত থাকে। তারা একদিকে যেমন কবি, ইতিহাসবিদ এবং সামাজিক বিচারক হিসেবে কাজ করেন, অন্যদিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেন। আর এই শক্তির উৎস লুকিয়ে আছে এক কিংবদন্তিতে, যেখানে বলা হয় যে মরক্কোর রানী তিন হিনান মরুভূমির হৃদয়ে প্রথম তুয়ারেগ সম্প্রদায়ের গোড়াপত্তন করেছিলেন। 1925 সালে প্রত্নতাত্ত্বিকরা আলজেরিয়ার হোগার পর্বতমালায় একটি প্রাচীন সমাধি খনন করে স্বর্ণ ও রৌপ্য নির্মিত সমাধি সামগ্রীর সাথে নারীর দেহাবশেষ খুঁজে পাওয়ার পর সেই কিংবদন্তি বাস্তবে রূপ নেয় এবং তখন থেকেই তুয়ারেগ নারীরা রানীর সেই উত্তরাধিকারকে চমৎকার রৌপ্য গহনার মাধ্যমে বহন করে চলেছেন, যাদের পশ্চিম আফ্রিকার সবচেয়ে মিষ্টি ও সুন্দরী নারী হিসেবে গণ্য করা হয়। যদিও সাহারার গ্রীষ্মকালীন বাতাসের তাপমাত্রা 104 থেকে 120 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়, বালুর উপরিভাগের তাপমাত্রা 160 ডিগ্রি অতিক্রম করে এবং আর্দ্রতা প্রায় শূন্যের কোঠায় থাকে, যেখানে একজন সাধারণ আধুনিক মানুষ একেবারেই টিকে থাকতে পারবে না। একজন আধুনিক মানুষ হয়তো এই মরুভূমিতে 12 ঘন্টাও টিকে থাকতে পারবে না, কিন্তু তুয়ারেগরা সেখানে 2000 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে এবং কোনো জিপিএস বা মানচিত্র ছাড়াই মরুভূমির 620 মাইল পথ পাড়ি দিয়েছে। তাদের এই টিকে থাকার রহস্য হল এমন এক জ্ঞান যা আধুনিক মানুষের অজানা। তারা মরুভূমিকে একটি পরিচিত বইয়ের মতো পড়তে পারে। বালিয়াড়ির ঢাল দেখে তারা বাতাসের দিক বুঝতে পারে, বালুর রং থেকে মাটির নিচের খনিজ উপাদানের ধারণা পায় এবং বাতাসের ঘ্রাণ থেকে বহু মাইল দূরের ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য পেয়ে যায়। কোনো জিপিএস নয়, কেবল তাদের তীক্ষ্ণ দৃষ্টি আর প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা প্রজ্ঞাই তাদের একমাত্র পথপ্রদর্শক। স্মৃতি থেকে সঞ্চিত এই প্রজ্ঞা তাদের চলার পথে সম্বল। যখন পানির তীব্র সংকট দেখা দেয়, তখন তুয়ারেগরা জিহ্বার নিচে একটি ছোট মসৃণ পাথর রেখে দেয়, যা লালা নিঃসরণকে উদ্দীপিত করে এবং মস্তিষ্কের তৃষ্ণার সংকেতকে দীর্ঘ সময় দমিয়ে রাখতে সাহায্য করে। তাদের দিনের বেলা সফরের সময় কেউ কথা বলে না বললেই চলে, কারণ মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়লে শরীরের মূল্যবান আর্দ্রতা বেরিয়ে যায়। নতুন পানির উৎসের সন্ধানে তারা উটের আচরণের ওপর নজর রাখে, কারণ উট কয়েক মাইল দূর থেকেই পানির ঘ্রাণ পেয়ে যায়। যখনই কোনো উট মাথা নিচু করে নির্দিষ্ট কোনো দিকে হাঁটতে শুরু করে, তখন তারা বুঝতে পারে যে পানির সন্ধান পাওয়া গেছে। অসাধারণ একাগ্রতা নিয়ে উট যখন বিশেষ কোনো দিকে এগিয়ে যায়, তখন অভিজ্ঞ পথপ্রদর্শক বুঝতে পারেন যে সামনেই পানির উৎস রয়েছে। তুয়ারেগ সমাজে উট খননকারীদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, কারণ তাদের এই কাজটি জীবন মৃত্যুর সাথে সম্পর্কিত। তারা সাধারণত 100 থেকে 130 ফুট গভীর এবং মাত্র 3 ফুট ব্যাসের কূপ খনন করেন, যেখানে প্রতি বছরই কূপ ধসে পড়ার কারণে কারো না কারো মৃত্যু হয়। তবে তুয়ারেগদের প্রথা অত্যন্ত কঠোর। তৃষ্ণার্ত ব্যক্তিকে, এমনকি তিনি যদি শত্রুপক্ষও হন, পানি দিতে অস্বীকার করা একটি অপরাধ,
যার শাস্তি মৃত্যুদণ্ড। তাদের বিশ্বাস অনুযায়ী পানি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়, বরং পানি হল স্বয়ং জীবনের প্রতীক। উত্তপ্ত বালিয়াড়ির গভীরে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। এটি হল বিশ্বের অন্যতম বৃহত্তম অ্যাকুইফার, ভূগর্ভস্থ জলস্তর, যা লক্ষ লক্ষ বছর আগে গঠিত হয়েছিল, যখন সাহারা মরুভূমি ছিল এক সবুজ শ্যামল প্রান্তর। তুয়ারেগরা জানে ঠিক কোথায় সেই পানির উৎসে পৌঁছাতে হবে, এমন এক জ্ঞান যা কোনো বইয়ে লেখা নেই, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে চলে আসছে। আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে গেলে, প্রযুক্তির সাহায্য ছাড়া সাহারার মতো জায়গায় টিকে থাকা একজন আধুনিক মানুষের জন্য প্রায় অসম্ভব। আধুনিক মানুষ প্রযুক্তির ওপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছে যে আমাদের আদিম টিকে থাকার সহজাত প্রবৃত্তিগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। জিপিএস, স্মার্টফোন এবং ইন্টারনেটের উপর আমাদের নির্ভরতা আমাদের চারপাশের প্রকৃতিকে পর্যবেক্ষণ করার ক্ষমতা ও ধৈর্যকে কমিয়ে দিয়েছে। একজন তুয়ারেগ যেভাবে বাতাসের ঘ্রাণ বা বালুর রং দেখে পথ চিনে নিতে পারেন, সেটি কেবল একটি দক্ষতা নয়, বরং প্রকৃতির সাথে এক গভীর সংযোগ। আমরা সম্ভবত আধুনিক সুযোগ সুবিধা ছাড়া প্রতিকূল পরিবেশে কয়েক ঘন্টার বেশি টিকে থাকতে হিমশিম খাব, কারণ আমরা পরিবেশের সাথে লড়াই করার পরিবর্তে পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে অভ্যস্ত হয়ে গেছি। আপনার মতে আধুনিক প্রযুক্তির এই যুগে আমরা কি আমাদের মৌলিক টিকে থাকার ক্ষমতাগুলো পুরোপুরি হারিয়ে ফেলেছি? এমন কোনো প্রাকৃতিক দক্ষতা কি আপনার জানা আছে যা আধুনিক যুগেও প্রাসঙ্গিক হতে পারে? সাহারার মতো প্রচণ্ড প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তুয়ারেগদের খাদ্যাভ্যাসও অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং পরিকল্পিত। দীর্ঘ যাত্রার জন্য তাদের প্রাথমিক খাবারের তালিকায় থাকে খেজুর, উটের দুধ, শুকনো ছাগলের পনির এবং আস্ত গমের রুটি। এই খাবারগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রচণ্ড গরমেও এগুলো নষ্ট হয় না, তাই এগুলো সংরক্ষণের জন্য কোনো রেফ্রিজারেশনের প্রয়োজন পড়ে না। তাদের খাবারের তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল উটের দুধ। এতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিবডি, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং উচ্চ মাত্রার পানির উপস্থিতি থাকে, যা একই সাথে শরীরের পুষ্টি ও পানির চাহিদা পূরণ করে। এছাড়া চরম সংকটের সময় যখন অন্য সব খাবার ফুরিয়ে যায়, তখন ভাজা পঙ্গপাল তাদের জীবন রক্ষাকারী শেষ অবলম্বন হিসেবে কাজ করে, যা হয়তো শুনতে রোমান্টিক কোনো খাবার মনে না হলেও মরুভূমির রুক্ষ বাস্তবতায় এটি টিকে থাকার অন্যতম কৌশল। আপনার দেওয়া তথ্যগুলো থেকে বোঝা যায় আধুনিক জীবনের বাইরের এই মানুষগুলো প্রকৃতির প্রতিটি উপাদানকে কতটা সুনিপুণভাবে কাজে লাগাতে জানে। এই যে টিকে থাকার আদিম ও নিখুঁত পদ্ধতি, এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষ চাইলে যে কোনো পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি? প্রযুক্তির অতিরিক্ত নির্ভরশীলতার বাইরে এমন কোনো প্রাকৃতিক খাদ্য বা জীবনযাত্রার কৌশলকে আধুনিক জীবনে কোনোভাবে যোগ করা সম্ভব বলে আপনার মনে হয়? সফর বা দীর্ঘ যাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তুয়ারেগ নারীরা সপ্তাহব্যাপী এক বিশেষ খাবার তৈরি করেন, যার নাম বোলা। খেজুর, ছাগলের পনির এবং ভুট্টার আটার এই ঘন মিশ্রণটি মরুভূমির উত্তপ্ত আবহাওয়ায় পানি দিয়ে মিশিয়ে তাৎক্ষণিক শক্তির পানীয় হিসেবে গ্রহণ করা হয়। এর জন্য কোনো আগুনের প্রয়োজন নেই কোনো রান্নার ঝামেলা। খাবারের পাশাপাশি তুয়ারেগদের চা সংস্কৃতি অত্যন্ত গভীর। তাদের চা পরিবেশন কেবল পান করা নয়, বরং একটি পবিত্র সামাজিক আচার। এই আচারে চা সবসময় 3 বার প্রস্তুত এবং পরিবেশন করা হয়, যার প্রতিটি পর্যায়ের আলাদা দার্শনিক অর্থ রয়েছে। প্রথম কাপটি হয় জীবনের মতো তেতো, আর দ্বিতীয় কাপটি হয় ভালোবাসার মতো সমৃদ্ধ ও মিষ্টি। আপনার বর্ণনায় তুয়ারেগদের এই চা আচারের যে সুন্দর ও দার্শনিক দিকটি ফুটে উঠেছে, তা সত্যিই মুগ্ধ করার মতো। জীবনের নানা পর্যায়কে চায়ের স্বাদের সাথে তুলনা করার এই প্রথা তাদের সংস্কৃতির পরিশীলিত রূপটিকেই তুলে ধরে। তৃতীয় কাপটির অর্থ কি হতে পারে বলে আপনি মনে করেন? শেষ কাপটি হয় স্মৃতির মতো মিষ্টি, যা ভ্রমণের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দেয়। এই আচারে আপ্যায়নের সময় চা পান করতে অস্বীকার করা আয়োজকের প্রতি চরম অপমান হিসেবে গণ্য করা হয়, কারণ মরুভূমির কঠোর বাস্তবতায় আতিথেয়তা অনেক সময় জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সীমানা হিসেবে কাজ করে, আর চা হল সেই পবিত্রতার প্রতীক। আরব ও ইসলামী বিশ্বে সাধারণত নারীদের মুখ ঢাকা রাখার চিত্রটি সবার কাছে পরিচিত, কিন্তু তুয়ারেগ অঞ্চলে প্রবেশ করলেই এই চিত্র সম্পূর্ণ উল্টে যায়। সেখানে পুরুষরাই তাদের মুখ ঢেকে রাখেন।
তাগেল মুস্ত নামক ৩২ ফুটেরও বেশি লম্বা এক টুকরো কাপড় দিয়ে প্রতিটি তুয়ারেগ পুরুষ তাদের মুখমণ্ডল আবৃত করে রাখেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই প্রতিটি তুয়ারেগ পুরুষ তাগেল মুস্ত নামক এই কাপড়টি নিজের চারপাশে জড়াতে শুরু করেন। সেই মুহূর্ত থেকেই তার মুখমণ্ডল একটি চিরস্থায়ী রহস্যে পরিণত হয়। কেবল চোখ দুটি বাইরে দৃশ্যমান থাকে। এমনকি খাওয়ার সময়ও কাপড়টি না সারিয়ে তার নিচ দিয়ে খাবার মুখে নিতে হয়। তুয়ারেগদের বিশ্বাস মুখমণ্ডল হল আত্মার প্রবেশদ্বার। এর মাধ্যমেই অশুভ আত্মা ভেতরে প্রবেশ করতে পারে এবং মানুষের জীবনী শক্তি বেরিয়ে যেতে পারে। প্রাচীন নথিপত্রে বর্ণনা পাওয়া যায় যে কোনো তুয়ারেগ যোদ্ধা যুদ্ধের ময়দানে যদি তার মাথার স্কার্ফ বা তাগেল মুস্ত হারিয়ে ফেলতেন, তবে তিনি তৎক্ষণাৎ নিজের হাত দিয়ে মুখ ঢেকে নিতেন এবং সেই অবস্থাতেই যুদ্ধ চালিয়ে যেতেন। এক হাত দিয়ে তাগেল মুস্ত ধরে রেখে লড়াই চালিয়ে যাওয়ার সেই দৃশ্যটি তাদের কাছে জয়ের চেয়েও সম্মানের গুরুত্বকে স্পষ্ট করে তোলে। একজন তুয়ারেগ পুরুষের প্রকৃত মুখ দেখার একমাত্র অধিকার কেবল তার স্ত্রীরই থাকে। এটি এমন এক পরম প্রাপ্তি যা অন্য কারো সঙ্গে ভাগ করে নেওয়া সম্ভব নয়। আরব বিশ্বের নারীরা যেখানে পর্দার আড়ালে থাকেন, সাহারার এই ভূখণ্ডে পুরুষরাই সেখানে রহস্যময় সত্তার আবৃত। বিপরীতে নারীরা সাজসজ্জা ও অলঙ্কারে সজ্জিত হয়ে অবাধে চলাফেরা করেন। যখন কোনো ১৫ বা ১৬ বছর বয়সী কিশোর তার জীবনের প্রথম তাগেল মুস্ত গ্রহণ করে, তখন পুরো গোত্রে আনন্দের বন্যা বয়ে যায়। সেই রাত থেকেই তার মুখমণ্ডল বাইরের পৃথিবীর কাছে চিরতরে রহস্যের আড়ালে চলে যায়। তুয়ারেগ সংস্কৃতির এই লিঙ্গভিত্তিক প্রথা ও বিশ্বাসের বৈচিত্র্য সত্যিই অসাধারণ। একটি নির্দিষ্ট পোশাকের পেছনের এই গভীর আধ্যাত্মিক ও সামাজিক মূল্যবোধ তাদের পরিচয়কে কতটা অনন্য করে তুলেছে তা এই পুরো আলোচনা থেকে দারুণভাবে ফুটে উঠেছে। আপনার কাছে এই পুরো সফর বা তুয়ারেগ সংস্কৃতির কোন বিষয়টি সবচেয়ে বেশি বিস্ময়কর বা অনুপ্রেরণামূলক লেগেছে বলে আপনি মনে করেন? তুয়ারেগরা একে বলে আশেক। এটি কোনো লিখিত আইন নয়, কোনো আদালত বা শাস্তির বিধানের মাধ্যমে এটি কার্যকর করা হয় না। আশেক হল জীবনের এমন এক দর্শন বা জীবনধারা যা কোনো বই পড়ে নয়, বরং পর্যবেক্ষণ, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দৈনন্দিন জীবনের আচরণের মাধ্যমে বয়োজ্যেষ্ঠরা নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করেন। ১৩ বা ১৪ বছর বয়স থেকেই একজন তুয়ারেগ কিশোর আশেক মেনে চলতে শুরু করে। এই জীবন দর্শনের মূল ভিত্তিগুলোর মধ্যে রয়েছে পরনিন্দা থেকে বিরত থাকা, জনসমক্ষে কখনোই অন্য কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য না করা, পরিচ্ছন্নতা, যে কোনো পরিস্থিতিতে নিজেকে পরিপাটি ও মার্জিত পোশাকে উপস্থাপন করা, শালীনতা ও মর্যাদা, হাঁটাচলায় এবং আচার আচরণে সবসময় একটি গাম্ভীর্য ও মর্যাদা বজায় রাখা। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের জন্য আশেক মেনে চলা আরও বাধ্যতামূলক, কারণ তাদের প্রতিটি কথা ও কাজ তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় আদর্শ হিসেবে গণ্য হয়। তাদের সমাজ ব্যবস্থায় বয়স্কদের কথা ও কাজে অত্যন্ত সতর্ক ও সংযমী হতে হয়, যাতে তারা নতুনদের সামনে নিজেদের আচরণের মাধ্যমে শ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করতে পারেন। আশিকের এই ধারণাটি কি আপনার মতে আধুনিক সমাজের বিচ্ছিন্নতা বোধ বা অস্থিরতা দূর করার জন্য একটি শক্তিশালী সমাধান হতে পারে? তুয়ারেগ সমাজে শিশুদেরও অত্যন্ত সতর্ক থাকতে হয়, কারণ তারা এই শিষ্টাচার ও আদবকেতাগুলো আয়ত্ত করার প্রক্রিয়ার মধ্যে থাকে। নারীদের ক্ষেত্রে প্রধান নিয়মটি হল প্রতিটি নারীকে নিজের বোনের মতো সর্বোচ্চ সম্মানের চোখে দেখা, তা তিনি যে কোনো গোত্রের বা মর্যাদারই হন না কেন। আশিক লঙ্ঘনের জন্য কোনো নির্দিষ্ট জাগতিক শাস্তির বিধান নেই। এটি কেবল এর নীতিগুলো মেনে জীবনযাপনের একটি বিষয়। এই সমাজে নিজের মর্যাদা হারানো মানে হলো সবকিছু হারানো। টাকা পয়সা বা সম্পদের বিচারে নয়, বরং সমাজের চোখে একজন মানুষের অস্তিত্বই তখন অর্থহীন হয়ে পড়ে। এই মর্যাদা ও সুরক্ষার প্রতীক হিসেবেই প্রতিটি তুয়ারেগ পুরুষ তাদের সঙ্গে সবসময় একটি তাকুবা বা ঐতিহ্যবাহী তলোয়ার বহন করেন। তবে এই তলোয়ারটি কেবল সাজসজ্জার জন্য নয়, বরং এটি একজন তুয়ারেগ পুরুষের জীবনের ইতিহাসের প্রতীক। তাকুবা এর দুইধারী ব্লেডটি ২৯ থেকে ৩৩ ইঞ্চি লম্বা এবং দেখতে অনেকটা মধ্যযুগীয় খ্রিস্টান তলোয়ারের মতো। অনেক গবেষকের মতে এর উৎপত্তি স্পেনে এবং একাদশ শতাব্দীতে আলমোরাভিদদের হাত ধরে এটি উত্তর আফ্রিকায় পৌঁছায়। তলোয়ারের খাপটি গরুর চামড়া দিয়ে তৈরি, যার উপর জটিল নকশা করা থাকে, যা বহনকারীর বংশপরিচয় ও মর্যাদা তুলে ধরে। তুয়ারেগ সমাজে ইনাদান বা কামারদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। তারা কেবল তলোয়ার বা খঞ্জর তৈরির কারিগরই নন, বরং তারা দক্ষ অলঙ্কার শিল্পীও, যারা তুয়ারেগদের ঐতিহ্যবাহী রৌপ্য অলঙ্কারগুলো অত্যন্ত নিপুণভাবে তৈরি করেন।
একজন তুয়ারেগ পুরুষের কাছে তার তাকুবা কেবল একটি অস্ত্র নয়, বরং তার সম্মান ও পরিচয়ের বহিঃপ্রকাশ। এই যে একটি সাধারণ ধাতব বস্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে একজনের আত্মপরিচয় ও ইতিহাসের ধারক হয়ে উঠেছে, এটি সম্পর্কে আপনার কি মতামত? আমাদের আধুনিক জীবনে কি এমন কোনো বস্তু আছে যা একইভাবে আমাদের বংশপরিচয় বা মূল্যবোধের প্রতীক হিসেবে কাজ করে? এই রৌপ্য ক্রসের প্রতিটি নকশা একটি নির্দিষ্ট অঞ্চল ও গোত্রের প্রতিনিধিত্ব করে। তাই একজন অভিজ্ঞ ব্যক্তি কোনো তুয়ারেগ ব্যক্তির গলার হাড় দেখেই বলে দিতে পারেন তিনি কোন এলাকা থেকে এসেছেন। এই অলংকার তৈরির পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হাতে করা। ছাগলের চামড়ার তৈরি একটি নল ব্লো পাইপ ব্যবহার করে তারা কয়লাকে সঠিক তাপমাত্রায় রাখেন। একজন দক্ষ কামার জানেন পোড়ানোর সময় কোন ধরনের কাঠের জ্বালানি কেমন শক্তি বা উত্তাপ দেয়। এই জ্ঞান কোনো বইয়ে পাওয়া যায় না, বরং তা কেবল কারিগরের হাতের জাদুতে বেঁচে থাকে। আজ তুয়ারেগদের এই প্রাচীন নকশাগুলো আন্তর্জাতিক হাই এন্ড ফ্যাশন কালেকশনে তুয়ারেগ নকশার এই অন্তর্ভুক্তি তাদের শিল্পকলার এক বিলম্বে হলেও অত্যন্ত প্রাপ্য স্বীকৃতি। লবণের কাফেলা বা লবণ বাণিজ্য যাত্রার আগের রাতে পুরো অঞ্চল থেকে মানুষ একটি নির্দিষ্ট স্থানে সমবেত হয়, যেখানে অনুষ্ঠিত হয় তাদের বছরের সবচেয়ে বড় উৎসব। নারীরা তাদের সেরা পোশাকে সজ্জিত হয়ে সেখানে আসেন। তাদের মাথায় থাকে গভীর নীল রঙের রঞ্জক দিয়ে রাঙানো স্কার্ফ। সময়ের সাথে সাথে এই নীল রং তাদের গাল ও বাহুতে এমনভাবে মিশে যায় যে তা থেকেই তাদের নীল মানুষ বা ব্লু পিপল উপাধিটির উৎপত্তি হয়েছে। উৎসবে অভিজাত উটগুলোকেও গয়নায় সাজিয়ে তোলা হয়, যা তাদের মালিকের বংশমর্যাদা ও ঐতিহ্যকে উচ্চস্বরে ঘোষণা করে। রাইডাররা বা অশ্বারোহীরা উৎসবের ড্রামের তালের সাথে তাল মিলিয়ে ঘোড়া ছোটান, আর সঙ্গীতশিল্পীরা তাদের পূর্বপুরুষদের বীরত্ব গাথা গেয়ে শোনান। এই সময়ে নারীরা তাদের জিভ দ্রুত এপাশ ওপাশ করে এক ধরনের ঐতিহ্যবাহী চিৎকার দেন, যাকে বলা হয় সাকুরে, রাতের আকাশের নিচে যার প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে। এটি কেবল একটি আওয়াজ নয়, বরং যারা মরুভূমির এই বালুময় নরকে পাড়ি দিতে যাচ্ছেন তাদের জন্য একটি আশীর্বাদ, বিদায়ী সম্ভাষণ এবং প্রার্থনার বহিঃপ্রকাশ। এই উৎসবটি কৈশোর থেকে যৌবনে পদার্পণের চিহ্নও বহন করে। যখন 15 বা 16 বছর বয়সী কোনো কিশোর প্রথমবার তার 32 ফুট লম্বা তাগেল মুস্তুটি তার মুখমণ্ডল পেঁচিয়ে ফেলে, তখন পুরো সম্প্রদায় এর সাক্ষী হয়। সেই রাত থেকে তার মুখ আর বাইরের জগতের কারো জন্য উন্মুক্ত থাকে না। তুয়ারেগদের এই অনন্য প্রথা ও জীবনধারা কি আপনাকে মুগ্ধ করেছে? যদি আপনি তাদের এই সংস্কৃতি ও কঠোর জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে অবশ্যই আপনার মতামত জানান। আপনাদের দৃষ্টিভঙ্গি বা অভিজ্ঞতা যদি ভিন্ন কিছু হয়, তবে তা শেয়ার করুন, যাতে আমরা সবাই তা জানতে পারি। প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে তুয়ারেগদের লবণ কাফেলা নাইজারের আইর পর্বতমালা এয়ার মাউন্টেন্স থেকে বিলমা মরুদ্যানের বিলমা ওয়েসিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তেনেরে মরুভূমির টেনেরে ডেজার্ট, যা মরুভূমির ভেতরে আরেকটি মরুভূমি, মধ্য দিয়ে তারা পাড়ি দেয় 620 মাইলেরও বেশি পথ। তুয়ারেগদের এই জীবনযাত্রা, যেখানে কঠোরতা এবং আভিজাত্য হাত ধরাধরি করে চলে, তা সত্যিই অতুলনীয়। আধুনিক প্রযুক্তির যুগে যেখানে আমরা প্রতিটি মুহূর্ত পর্দার সামনে কাটাই, সেখানে মরুভূমির এই মানুষগুলো তাদের প্রাচীন প্রথা, মর্যাদা এবং প্রকৃতির সাথে একাত্ম হয়ে টিকে থাকার যে উদাহরণ তৈরি করেছে, তা আমাদের অস্তিত্বের ভিত্তি সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়। এই যাত্রাপথ, লবণ বাণিজ্যের প্রাচীন ঐতিহ্য এবং তাদের সামাজিক বন্ধন সম্পর্কে আপনার সামগ্রিক অনুভূতি কী? আপনি কি মনে করেন যে বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনের মাঝেও তুয়ারেগরা তাদের এই অনন্য আশেক বা জীবন দর্শন ধরে রাখতে পারবে? 1,55,000 বর্গমাইলেরও বেশি বিস্তৃত এই এলাকাটি প্রায় জনশূন্য এবং প্রাণের কোনো চিহ্ন সেখানে নেই বললেই চলে। তবু একমাত্র তুয়ারেগরাই সেখানে যাওয়ার সাহস দেখায়। খ্রিস্টপূর্ব 525 অব্দে মিশরের ড্রোমেডারি, এক কুচ বিশিষ্ট উটের আগমন ঘটে। 440 পাউন্ড পর্যন্ত ওজন বহন করার ক্ষমতা এবং পানির তৃষ্ণা ছাড়াই দিনের পর দিন বেঁচে থাকার সক্ষমতার কারণে এই প্রাণীটি সাহারাকে আফ্রিকা মহাদেশের 2 অংশ বিভক্তকারী এক দুর্লঙ্ঘ প্রাচীর থেকে একটি বিশাল বাণিজ্য মহাসড়কে রূপান্তরিত করে, আর সেই মহাসড়কের অধিপতি হয়ে ওঠেন তুয়ারেগরা। 1988 সালে এমনই একটি কাফেলা 20,000-এরও বেশি ড্রোমেডারি উট নিয়ে বিলমাতে এসে পৌঁছেছিল।
দীর্ঘ যাত্রার জন্য ব্যবহৃত অ্যাসাগ্রাফ জাতির উটগুলোর রয়েছে অসাধারণ এক বৈশিষ্ট্য। তারা প্রাকৃতিকভাবেই এক সারিতে হাঁটতে অভ্যস্ত, যেখানে একটি উট অন্যটির খুব কাছাকাছি থাকে। বালুঝড়ের সময় যখন দৃশ্যমানতা মাত্র কয়েক ফুটের মধ্যে নেমে আসে, তখন উটদের এই বৈশিষ্ট্য পুরো দলকে বিচ্ছিন্ন হওয়া থেকে রক্ষা করে। তারা প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা একটানা হেঁটে 25 থেকে 30 মাইল পথ পাড়ি দেয়। এই সময় কেউ প্রায় কথা বলে না। বালুঝড় আঘাত হানলে কাফেলা কখনোই থামত না, কারণ সেখানে থামা মানেই মৃত্যু। তারা সেই বালুময় অন্ধকারের মধ্য দিয়েই এগিয়ে যেত। পুরুষেরা উটদের অনুসরণ করত, আর উটগুলো অনুসরণ করত পথ প্রদর্শকের পায়ের ছাপ। প্রায় 1 মাস দীর্ঘ যাত্রার পর যখন বিলমারের দেখা মিলত, তখন শুষ্ক মরুভূমির বুকে সেই উজ্জ্বল সবুজ তালগাছগুলো এক পরম প্রশান্তির আভাস নিয়ে আসত। সেখানে বাণিজ্য হতো কোনো পাল্লা বা রসিদ ছাড়াই, কেবল মুষ্টিবদ্ধ হাতের লেনদেনে। বিলমারের নারীরা পরিচিত ছিলেন এই অঞ্চলের সবচেয়ে দক্ষ ও কঠোর তর্কশাকশিকারী হিসেবে। লবণের পিণ্ডগুলোকে গোল আকার দেওয়া হতো, মাদুরের মধ্যে মুড়িয়ে প্যাকিং করা হতো, এবং ফেরার পথে প্রতিটি উট প্রায় 330 পাউন্ড ওজনের বোঝা বহন করত। কাফেলা রওনা হওয়ার মুহূর্ত থেকেই এর সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকতেন দলনেতা বা ম্যাডুগু। পার সিদ্ধান্তের ওপর কারো কোনো প্রশ্ন তোলার অধিকার ছিল না। মরুভূমির এই রুক্ষ পরিবেশে লবণের গুরুত্ব কেবল বাণিজ্যে নয়, বরং টিকে থাকার রসদ হিসেবেও অপরিসীম। এই যে কঠোর শৃঙ্খলা, মাদুগুর নিরঙ্কুশ নেতৃত্ব এবং বিনিময় প্রথার এই সরলতা, তা আমাদের আধুনিক জটিল ব্যবস্থার ঠিক বিপরীত এক বাস্তবতাকে তুলে ধরে।